এই 1 মাস হবে। অশিরদা এই গ্রামে একটি সন্দেশের দোকান দিয়েছে। এর আগে এই গ্রামে কোথাও সন্দেশ পাওয়া যেত না বললেই চলে। গ্রামে একটি হাটবারে মাঝে মধ্যে পাওয়া গেলেও যেত, তবে সেটিও সবসময় নয়। কিন্তু হঠাৎ করে সন্দেশের দোকান দেওয়ায় একটি বেশ মুখরোচক খাবার হয়ে উঠেছে। তবে অশিরদার বুদ্ধি আছে মানতেই হবে। এই সন্দেশের দোকান দেওয়ার বুদ্ধিটা সত্যি অভিনব। গ্রামে প্রথম প্রথম এত সুস্বাদু সন্দেশ খেয়ে সকলেই কিন্তু বেশ সন্তুষ্ট। আর ওদিকে অশিরদার বেচা কিনাও বেশ দুর্দান্ত চলছে। তবে দিন দিন যেন বেড়েই চলেছে, কমছে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট ভিড় লেগেই থাকে। রাতেও কম বেশি বেচা কেনা হয়, তাই সেই রাত 12টা পর্যন্ত প্রত্যেকটা দিন দোকান সে খুলে রাখে। তবে 30 দিনেই যে তাদের জীবনের মোড় খুলে গেল। কদিন আগ পর্যন্ত 3 বেলা ভাতও জুটত না। তাই সে পরিকল্পনা করে সকলের কাছ থেকে ধার দেনা করে এই দোকান খুলে। দোকান দেওয়ার পরপর ধার দেনা সত্য হলই জীবনের মোড়টাও যেন তাদের ঘুরে গেল। কোনো অভাবই আর রইল না। সুখে শান্তিতে বসবাস করছে। অশিরদা, দিন দিন যা সুস্বাদু সন্দেশ বানাচ্ছ না, প্রতিদিন না খেলে যেন পেটই ভরে না। দাও দেখি, তোমার পছন্দ মতো 3খানা সন্দেশ 2 জায়গায় দাও। একটু বসো গো তোমরা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আহা, আর তস হয়েছে না, তাড়াতাড়ি দাও গো। আরে এত ব্যস্ত হচ্ছিস কেন? আরে বস, গল্প করি। আর অশিরদার সন্দেশগুলো আনছে তো? তাও বেশি ঠিক, তবে অশিরদার দোকানে আসলে যে আর বসতে ইচ্ছা করে না, মনটা শুধু খাই খাই করে। তা যা বলেছিস। আনিস দাদা, তোমাকে খুঁজে খুঁজে বাড়িতে পেলাম না, ভাবলাম হয়তো এখানে এসেছো, তাই এবার এখানে ছুটে ছুটে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তা থাম, খুব হাঁপাচ্ছিস যে। রোহিত সম্পর্কে আনিসের চাচাতো ভাই, আর বয়স আনুমানিক 12 অথবা 13 হবে। ছেলেটা ছোট হলেও কিন্তু বেশ ধুরন্তর, সব দিকে নাক কান খোলা তার। বলে এবার কি হয়েছে? আমাদের ওই গ্রামে যে রাবণ দাদা আছে না? কোন রাবণ? আরে ওই যে বটতলার পাশে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চিনেছি চিনেছি। কি হয়েছে ওর? ওই আনিসদের দোকানের সন্দেহ বিকেলে খেয়ে গিয়েছিল, তারপর থেকেই নাকি বমি হচ্ছিল। হতে হতে তো এই মাত্র কিছুক্ষণ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে, এই সময় মারা গিয়েছে। সকলে তো বলা বলি করছে অশিরদা নষ্ট ছানা দিয়ে সন্দেশ বানায়, যা তার পেটে গিয়ে একেবারে বিষ হয়ে পেট ফুলে মারাই গেল। তাই সকলে ক্ষিপ্ত হয়ে আছে, অশিরদার এই দোকান বন্ধ করে দিবে, নয়তো একেবারে গ্রাম ছাড়া করতে হবে। কি বলিস রে রোহিত, তুই এত কিছু কোথায় শুনলি? আমি যে রাবণ দাদার বাড়ির পাশের মাঠটায় খেলছিলাম, তারপর সন্ধ্যার খানিকক্ষণ পর বাসায় ফিরতে যাবো, এমন সময় কথা এইসব কানে এলো, তাই তো দৌড়াতে দৌড়াতে আসলাম গো। সময় থাকতে এখনো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাও, নয়তো কিন্তু গ্রামের মানুষরা এসে সব ভেঙে ফেলবে। রোহিতের কথাগুলো শুনে 3জনই থমকে গেল। মনে হলো তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। এমন কিছু তারা শুনবে কখনো কল্পনাও করতে পারেনি। আর এইদিকে অশিরদা যেন থমকে গিয়েছে। কি বলবে সে ভাষাই খুঁজে পাচ্ছে না। তার শরীর থেকে অনবরত ঘাম ঝরছে। নিমেষেই যেন তার সাজানো গোছানো দোকান ভেঙে গেল। হঠাৎ অশিরদা বলে উঠল, তোমরা এখন যাও গো, আমি দোকানের বার তুলে ফেলি। অশিরদার এ কথা বলাতেই তারা সবাই উঠে চলে গেল। এদিকে অশিরদাও মুখ ভার করে দোকান বন্ধ করার জন্য চলে গেল। 2 দিন পর লোভে পড়ে এমন একটা কাজ করলাম যে এখন আর দোকানটাই খুলতে পারছি না। কিভাবে যে আমার বাকি দিনগুলো কাটবে কে জানে।
এজন্যই কথাই আছে, লোভে পাপ আর পাবে মৃত্যু। সেই কথাটা আমি বলেই গিয়েছিলাম। অশির তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত, সাথে বেশ অনুতপ্ত। কিন্তু কি করার, পরিস্থিতি যে এখন তার অনুকূলের বাইরে। গ্রামের সকলেই তার উপর ক্ষিপ্ত। এদিকে দুদিন হয়ে যাচ্ছে তার রোজগারের কোনো গতি নেই, কোনো কাজও নেই। এইভাবে চললে তো আর চলবে না তার। এইসব নিয়ে ভাবতে ভাবতে তার কপালে ভাঁজ পড়ে গিয়েছে, আর রাতের ঘুমটাও যেন আর ঠিক মতো হচ্ছে না। তবে বেশ কিছুক্ষণ সে বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। সারাদিন তো বেশ ভালোই বেচা কিনা হলো, রাত হতেই যে আর কেউ আসছে না, হয়ে যাবে। এইদিকে বেশ রাত হয়েছে, প্রায় 12টা বাজবে হয়তো। চোখেও বেশ ঘুম ধরেছে, শরীরটাও যা চলছে না। তাহলে বরং দোকানটা বন্ধ করি, এমন আর খুলে রেখেও বা লাভ কি? অনেকটা রাত হয়ে গেছে, এই রাতে আর কেউ আসবে না। এইসব ভেবে অশিরদা দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেই দমকা হাওয়া পাশ কাটিয়ে চলে যায়। হুট করে বিজলিও চমকাতে লাগে। তবে আজ সারাদিনের কোনো পূর্বাভাসে জানা যায়নি যে বৃষ্টি হবে, কিন্তু হঠাৎ করে এ কি হলো? এই রাতে দূরে ওই লোকটিকে হয়তো ওইখানে আসবে সন্দেহ খেতে। আর একটু পরেই না হয় দোকানটা বন্ধ করি, তাও যদি কিছু একটা বিক্রি হয়। হঠাৎ বিজলির চমকানিতে অশিরদার চোখে পড়ল কালো অবয়ব দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। তিনি ভাবলেন হয়তো দোকানের ঠিক সামনেই আসছে, আর দোকান বন্ধ করলেন না। অপেক্ষা করতে লাগলেন। তবে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। সেই কালো অবয়বটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। দূরে থাকার কারণে লোকটিকে পুরোটায় কালো ছায়ার মতো দেখাচ্ছে। তবে দোকানের সামনে আসতেই যেন অশিরদা চমকে গেল, নিজে চোখে বিশ্বাস করতে পারল না। এদিকে বাতাসের গতি বাড়তে থাকলো, বিজলি চমকাতে লাগলো অনবরত। সে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রাবণ এগিয়ে আসছে। রাবণ? এ কি করে সম্ভব? রাবণ তো 1 মাস আগেই মারা গেছে, তবে এখানে কি করে? রাবণের আগমনে যেন অশিরদার হাত কাঁপতে লাগলো। এই দমকা ঝড় বাতাসেও সে ঘামতে লাগলো। সে কি করবে বুঝে উঠতে পারল না। বারবার ভাবছিল হয়তো মনের ভুল। তাই সে দোকানের ভিতর থেকে বেরিয়ে এগিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু না, সে ভুল দেখছে না। ক্রমশ তার দিকে রাবণ এগিয়ে আসছে। রাবণ, তুমি কি করছো এখানে? এ কথা শুনে রাবণ কোনো উত্তর দিল না। সে চুপচাপ নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো। কিন্তু অশিরদা যেন কিছুতেই শান্ত হতে পারছে না। অনবরত তিনি ঘেমেই যাচ্ছেন। তার কপালে দুশ্চিন্তার ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। তিনি যেন রাবণের চোখের দিকে আর তাকাতেই পারছেন না। রাবণের চোখে মুখে রাগ আর ক্ষোভের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কখন সে যে কি করে বসবে বলা মুশকিল। এই নিয়ে অশিরদাও ভীষণ আতঙ্কে। তিনি যে ছুটে পালিয়ে যাবেন এই শক্তিটাও তিনি পাচ্ছেন না। নিশ্চুপভাবে দুজনের দাঁড়িয়ে থাকা যেন এক ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস দিচ্ছিল। ঠিক এ সময় অশিরদা আবার বলে উঠল, রাবণ, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছো কিছুদিন আগে। অশিরদার মুখ থেকে এ কথা শুনে যেন রাবণের মুখের জবান খুলেছে। সে অতি ক্ষোভে বলে উঠল, আমি মারা গিয়েছি নাকি তুই আমাকে মেরে ফেলেছিস? কোনটা? না না, আমি তো মারিনি। তাহলে কে মেরেছে বল? আমাকে ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে এসব করেছিলাম। আর কখনো এমন হবে না, ক্ষমা করে দাও। এটি তুই সামান্য ভুল করেছিস? হ্যাঁ, এই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। শুধুমাত্র মৃত্যুর বদলে মৃত্যু হয়। একথা বলেই রাবণ নিজেকে আর ঠিক রাখতে পারল না। সে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অশিরদাকে এক হাতে তুলে গলা উঁচু করে ধরল। আর অশিরদার গলায় চাপ লেগে সে আর কিছু বলতে পারছিল না। তিনি অনবরত ছটফট করতে লাগলো বাঁচার জন্য।
তার ফাঁস লাগানো গলায় খুব কষ্টে স্বর বের করতে করতে সে বলল, আমাকে মাফ করে দাও, দয়া করে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। এমন ভুল আর কখনো করবো না। দয়া করে ছেড়ে দাও, আমার যে বেশ কষ্ট হচ্ছে গো। ছেড়ে দাও আমাকে, আমাকে আর মেরো না, তোমার পায়ে পড়ছি। একথা শোনা মাত্রই রাবণ ছিটকে ফেলে দেয় ওকে। ঠিক এ সময় তার ঘুম ভেঙে সে বিছানায় এক লাফে উঠে বসে। তার শরীর যেন এখনো থরথর করে কাঁপছে, চোখ দুটো বড় হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। বারবার আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে কেউ আছে কিনা, তবে আশেপাশে কেউ নেই, পুরো ঘর অন্ধকার। ঠিক তখনই তার কানে আসলো দরজায় কেউ জোরে জোরে ঠকঠক করছে। তবে এত রাতে কারো তো দরজায় ধাক্কানোর কথা নয়। তার কেন যেন বেশ ভয় হতে লাগলো, কিছুতেই দরজা খুলতে ইচ্ছা করলো না। কিন্তু ওইদিকে দরজায় অনবরত ঠকঠক শব্দ ভেসেই আসছে। কি করবে বুঝে উঠতে পারছে না সে, তবে মনটাও সায় দিচ্ছে না। বুকের ভিতর কেন জানি খচখচ করছে। সে তারপরেও বিছানা থেকে নেমে এক পা দুপা করে এগোচ্ছে। বারবার ঘরের চারকোনায় সে একবার হলেও দেখে নিচ্ছে, কিন্তু পুরো ঘর একদম অন্ধকার। সে আস্তে আস্তে দরজাটি খুলল। খুলেই দেখতে পেল রক্ত মাখা আচড়ানো শরীর, সারা শরীরে রক্ত দাগ নিয়ে তার চোখের সামনে দাঁড়িয়ে আছে রাবণ। চোখ দুটো লাল টকটকে, মুখে এক বিশ্রী ভয়ঙ্কর হাসি। ভয় পেয়েছিস? আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও, বেরো না ভাই। লোভে পাপ, পাপে মৃত্যু, আর তুই যে ভুল করেছিস তোকে মরতেই হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন লোভ করবো না। না, তোকে যে শাস্তি পেতেই হবে। আমাকে কেন মারলি তুই? রাবণের উচ্চস্বর যেন পুরো বাড়ি কাঁপিয়ে তুলল, আর কথাগুলো যেন অশিরদার কানে বাজতে লাগলো। তিনি ভয়ে কাঁপছেন, তার হাত পা অবশ হয়ে আছে। ঠিক এ সময় তার দিকে এগিয়ে আসতে লাগলো রাবণ। অশিরদা কি করবে বুঝতে পারে না। তার ভয়ঙ্কর চেহারা এগিয়ে আসতে দেখে সে শরীরের সর্বশক্তি যেন হারিয়ে ফেলল। চোখের সামনে সব ঘোলাটে হতে লাগলো। আর রাবণের হাহা করে হাসিতে যেন পুরো কান ফেটে যাচ্ছিল। এক পর্যায়ে সে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। এরপর কি হলো তার আর কিছুই খেয়াল নেই। রাত আনুমানিক 9টা হবে। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি যে সামনের রাস্তায় কি আছে সেটাও ঠিকমতো দেখাটা দুষ্কর। আষাঢ় শ্রাবণ মাস, এ সময় বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক। আমি গোবিন্দ ঘোষ বাড়ি থেকে এমন দুর্যোগের রাতে বেরিয়েছি খানিকটা বিপদেই পড়ে। ছোটবেলা থেকেই আমার মায়ের জেদের সামনে কেউ টিকে থাকতে পারে না। মা যখন যা বলবে তখন সেটাই হতে হবে। আগামী সোমবার আমার ছোট বোন কাজলের বিয়ে, আর মাত্র 2 দিন বাকি। বাবার এক অনেক পুরনো বন্ধুর বাড়ি ঋষিপুর। আর মায়ের এক কথা, আমি যেন আজই ওনার বাড়ি গিয়ে কাজলের বিয়ের নিমন্ত্রণ দিয়ে আসি। কি আর করার, মাকে অনেক ভালোবাসি, তাই তো ওনার কথার অবাধ্য হতে পারি না। কারণ বাবা মারা যাবার পরে মায়ে আমাদের 2 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন। বাবার একমাত্র বন্ধু কৃষ্ণ নারায়ণ। মায়ের মুখে শুনেছি বাবা মারা যাবার পরে উনি নাকি আমাদের অনেক সাহায্য করেছেন। তাই তো বোনের বিয়েতে ওনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বেরোনোর সময় আকাশে বেশ মেঘ ছিল, তবে এমন বৃষ্টি ছিল না। এখন মনে হচ্ছে
এই বৃষ্টি এত তাড়াতাড়ি ছাড়বার নয়। আমি যখন এসব ভাবছিলাম, হঠাৎ গাড়ি চালক অনেক জোরে ব্রেক কষলেন। আমি গাড়ি থেকে প্রায় পড়ে যাব এমন অবস্থা। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর ড্রাইভারের কর্মকাণ্ডে বেশ উত্তেজিত হয়ে গেলাম। কি মশাই, কি গাড়ি চালাচ্ছেন আপনি? এভাবে কেউ ব্রেক করে? আরেকটু হলেই তো রাস্তায় পড়ে যেতাম। চেহারা দেখে বুঝতে পারলাম ড্রাইভারটি আমার ধমকে বেশ ভয় পেয়েছে। সে আমতা আমতা করে বলল, আগে মাফ করবেন দাদা, আমার না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তাই তো তাড়াতাড়ি করে ব্রেকটা মেরে গাড়ি থামালুম। মানে দাদা, আমি আর সামনে যেতে পারবো না, আপনি এইখানেই নেমে পড়ুন। লোকটির কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। রাগে মনে হচ্ছিল আমার মাথাটা ফেটে যাবে। অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করলাম আর বললাম, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? ঋষিপুরের ভাড়া ঠিক করেই তো আপনার গাড়িতে উঠেছি, তখন তো কিছুই বললেন না। তাহলে এখন এই মাঝপথে রাস্তায় এসে কি হলো আপনার? আর তাছাড়া আমি রাতের বেলা এই শুনশান রাস্তায় গাড়ি পাবো কোথায়? দেখুন দাদা, আমি এত কিছু বুঝি না, দরকার হলে আমাকে কোনো ভাড়াই দিতে হবে না, তাও আপনি গাড়ি থেকে নেমে যান। আর শুনুন, আপনাকে বলি, যদি পারেন পায়ে হেঁটে চলে যান, কারণ এই রাস্তায় বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চলাচল করে না। কোনো গাড়ি চলাচল করে না কেন? আর গাড়ি চলুক বা না চলুক আমি এত কিছু জানি না। প্রয়োজন হলে আপনার ভাড়া আরও বাড়িয়ে দিচ্ছি, তবু আপনি নিয়ে চলুন। দাদা, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। আমি আপনাকে সত্যি নিয়ে যেতাম যদি বৃষ্টি না আসতো। আমি শুনেছি ঋষিপুর রাস্তায় যদি বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চলে তাহলে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে। বেশিরভাগ সময়ই সড়ক দুর্ঘটনা ঘটে। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবু। লোকটিকে অনেক জোরাজোরি করলাম, টাকাও বেশি দিতে চাইলাম, কিন্তু লোকটি আমার প্রস্তাবে রাজিই হলো না। লোকটি বানিয়ে বানিয়ে কি সব বলে আমাকে বোকা বানিয়ে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেল। বৃষ্টির মধ্যে আমি এখন একা দাঁড়িয়ে। ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটি হাতে এনেছিলাম, নইলে আরো বিপদে পড়তে হতো। ছাতাটি মাথায় ধরে অন্ধকার শুনশান রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলাম গাড়ির অপেক্ষায়। আশেপাশে কোথাও কেউ নেই, একদম ফাঁকা। রাস্তার দুপাশে কিছু ঝোপঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আর কানে ভেসে আসছে শুধু ছাতায় পড়া ফোঁটা ফোঁটা পানির আওয়াজ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টির মধ্যে দেখতে পেলাম গাড়ির দুটো হেডলাইটের আলো। আমার মুখে যেন হাসি ফিরে এলো। আলো দেখে বুঝতে পারলাম এটি নিশ্চয়ই বাস হবে। কি মিথ্যেবাদী লোক রে বাবা, আমাকে বললো বৃষ্টির মধ্যে নাকি এ পথে কোনো গাড়িই চলে না, তাহলে বাসটি কেমন করে আসলো? আমি বাসটিকে থামানোর জন্য হাত দেখাতেই বাসটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই উঠে বসে পড়ি। বাসে উঠে দেখি বাসের মধ্যে বেশ অনেকগুলো যাত্রী বসা, কিন্তু অন্ধকারের মধ্যে কারোর চেহারাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সবাই যেন অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে বসে আছে। আমি বাসে উঠে সবার সামনে দিয়ে এতটা ভিতরে বসলাম, কিন্তু কেউ আমার দিকে একবারও তাকালো না। বিষয়টি বেশ অদ্ভুত। কিছুটা পথ যেতেই আমি কন্ডাক্টরকে ডাকলাম ভাড়া দেওয়ার জন্য। কন্ডাক্টর দাদা, শুনছেন? আমার কথা শুনে মধ্যবয়সী এক লোক আমার কাছে এসে বলল, জি বলুন। আমি নিশিপুর যাব, ভাড়া কত? আর বাসে কোনো আলো নেই কেন? দয়া করে লাইটগুলো জ্বালিয়ে দিন। এই বাসে
কোনোদিন আলো জ্বলবে না, আর আপনাকে ভাড়াও দিতে হবে না। কথাটি বলে লোকটি খিলখিল করে হাসতে লাগলো। মনে মনে বেশ আতঙ্কিত হলাম। পাগল নাকি রে ভাই, কি সব বলছে? যাক, আমার কি, ভাড়া না নিলে তো আমারই ভালো। তারপরও কৌতূহলবশত লোকটিকে এই রাস্তাটির কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি শুনেছি এই রাস্তায় নাকি বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চললে দুর্ঘটনা হয়, কথাটা কি সত্যি? একদম সত্য কথা দাদা। তাই যদি হয় তাহলে আপনারা যে গাড়ি চালাচ্ছেন আপনাদের কিছু হবে না? আমাদের আবার কি হবে? আমাদের যা হবার তা তো অনেক আগেই হয়েছে। এখন যা হবার তা হবে আপনার সাথে। কন্ডাক্টরের হাসি দেখে বাসের সবাই হাসতে লাগলো। আমি ভালো করে তাকিয়ে দেখি সবার মুখগুলো একদম ফ্যাকাশে। দেখে মনে হচ্ছিল কারো শরীরে এক ফোঁটাও রক্ত যেন অবশিষ্ট নেই। আমি লোকটির কথার কোনো সঠিক মানে বুঝতে পারছিলাম না। হা করে তাকিয়ে সবার হাসি দেখছিলাম। আমি কি বাসটিতে উঠে কোনো বিপদ কাঁধে তুলে নিলাম? কি হচ্ছে আমার সাথে? এমন সব প্রশ্ন আমার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। মনটাকে যেন কিছুতেই শান্ত করতে পারছি না। হাসি থামিয়ে কন্ডাক্টর আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা কেউ বেঁচে নেই। আমরা এরকমই এক বাদল রাতে বিয়ের বরযাত্রী নিয়ে বাড়ি ফিরছিলাম। আমরা জানতাম না যে এই রাস্তায় বৃষ্টির রাতে গাড়ি চালিয়ে গেলে বিপদ হয়। আমরা মজা করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আচমকা কোথা থেকে জানি আমাদের সামনে একটি পিকনিকের বাস চলে আসে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে ব্রেক কষলে আমাদের বাসটি উল্টিয়ে যায়। তখনও আমার জ্ঞান ছিল। আমি দেখলাম আমার সামনে আর কোনো পিকনিকের বাস নেই, কিচ্ছু নেই। তখনই দেখলাম আমাদের সামনে কয়েকজন যুবক ছেলে দাঁড়িয়ে হাসছিল। এরপরে আমার প্রাণ আর আমার মাঝে রইল না। আমরা সবাই মারা পড়ি। এরপর থেকে আমাদের আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায়। এই রাস্তায় যারা বিপদে পড়ে আমরা তাদের সাহায্য করি। আপনার ভাগ্য ভালো যে আপনি গাড়ি থেকে নেমেছিলেন আর আমাদের বাসের সামনে পড়েছেন। যদি তাদের বাসের সামনে পড়তেন তাহলে প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে হতো না। তাদের মানে? তারা কারা? কলেজের পিকনিকের একটি বাস পিকনিক শেষ করে রাতে বাড়ির পথে ফিরছিল তারা। পথে বৃষ্টি শুরু হয়। এতটাই বৃষ্টি যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ড্রাইভারের পরেও জোর গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পথে মালবাহী একটি ট্রাকের সাথে তাদের দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে রাতের বেলা কোনো মানুষ না থাকায় সাহায্যের অভাবে তারা মারা পড়ে। এরপর থেকে রাতে বৃষ্টির মাঝে যারা এই পথে আসে তাদের সবাইকে তারা মেরে ফেলে। এবার আপনি গাড়ি থেকে নেমে পড়ুন। তবে মনে রাখবেন এ পথে আর কোনোদিন আসবেন না। এরপরে হঠাৎ করেই আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। কোথাও কোনো বাস বা কোনো গাড়ির চিহ্ন পর্যন্ত নেই। আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম।
তবে আমি কখনো ভাবিনি আজ রাতটা আমার জন্য এমন ভয়ঙ্কর হবে। ঋষিপুর গ্রামের কাজ ছেড়ে পরের দিন সকালে বাড়ি ফিরি আর মনে মনে প্রতিজ্ঞা করি এমন পথে আর কোনোদিন পা বাড়াবো না।